দশম শ্রেণীর ভূগোলকে তোমাদের কাছে অনেক বেশি সহজ এবং সরল করে তুলবার জন্য আমরা নিয়ে এসেছি জিওগ্রাফি গাইডার 2020। এই বাস্তব সময়ে একটা কঠিন পরিস্থিতি, যেখানে কোভিড-19-এর খুব একটা সমস্যা আমরা পড়ি। আমরা যেখানে প্রাইভেট টিউশন যেতে পারছি না, তোমরা বাড়িতে বসেই জিওগ্রাফি গাইডারকে ফলো করো। 2020 জিওগ্রাফি গাইডারকে তোমরা ফলো করো, আর তোমরা পরীক্ষার পুরো একদম দারুণভাবে পরীক্ষার প্রিপারেশান বাড়িতে বসেই তৈরি করে নাও। জিওগ্রাফি গাইডার প্রত্যেকটা চ্যাপ্টার, দশম শ্রেণীর প্রত্যেকটা চ্যাপ্টার ধরে ধরে আমরা আলোচনা করব এবং বুঝিয়ে দেবো। প্রয়োজনীয় যে সমস্ত কোশ্চেনগুলো পরীক্ষায় আসে সেগুলোকে আমরা তোমাদের কাছে দিয়ে দেবো। অর্থাৎ তোমরা এই জিওগ্রাফি গাইডারকে তোমরা ফলো করো, আর তোমাদের এই চ্যানেলকে ফলো করবার জন্য অবশ্যই তোমরা এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে এবং লাইক করবে, এবং পাশে আসা যে বেল আইকন আছে সেই বেল আইকনে তোমরা ক্লিক করো, এবং তোমরা প্রত্যেক দিনের নতুন নতুন যে চ্যাপ্টার ওয়াইজ, প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজের কোশ্চেনগুলো তোমরা পেয়ে যাবে। আমরা আজকে পড়াবো প্রথম চ্যাপ্টার, অর্থাৎ ফার্স্ট অধ্যায়ের দশম শ্রেণীর প্রাকৃতিক ভূগোল চ্যাপ্টারটা। সেখানে আছে কি বহির্জাত প্রক্রিয়া এবং সৃষ্ট ভূমিরূপ। আগে তোমাদেরকে জানতে হবে বহির্জাত কাকে বলে। তাহলে আমরা এটা কি বলবো, বহির্জাত কাকে বলবো। এটা যদি দেওয়া হয় এখানটায়, এটা যদি আমাদের ভূপৃষ্ঠ হয়, তাহলে কি ভূপৃষ্ঠের উপরে বহির্জাত প্রক্রিয়া, ভূপৃষ্ঠের উপরে যে সমস্ত ঘটনাবলীগুলো হয় সেগুলো হচ্ছে বহির্জাত প্রক্রিয়া। আর একটা ছিল অন্তর্জাত প্রক্রিয়া, যেটা হচ্ছে ভূ অভ্যন্তরে, কিন্তু আমরা ভূ অভ্যন্তর সম্পর্কে আমরা পড়বো না, আমাদের সিলেবাসে নেই। আমরা পড়বো বহির্জাত, যেটা হচ্ছে ভূ অভ্যন্তরের উপরভাগে যে সমস্ত ঘটনাগুলি ঘটে সেটা হচ্ছে আমরা বহির্জাত প্রক্রিয়া। এই বহির্জাত প্রক্রিয়া তাহলে আমরা কী কী বিষয়গুলো হয়, নদী দ্বারা বহির্জাত প্রক্রিয়া হয়, কারণ নদীটা ভূপৃষ্ঠের উপরে হয়, ভূভাগের উপর ভাগে ঘটে, তাহলে নদী দ্বারা বহির্জাত প্রক্রিয়া হবে। একটা হচ্ছে বায়ু দ্বারা হতে পারে, আর একটা কি হিমবাহ দ্বারা। তাহলে নদী, বায়ু এবং হিমবাহ দ্বারা সংগঠিত যে প্রক্রিয়া সেটা হচ্ছে বহির্জাত প্রক্রিয়া। এবার আমরা জেনে রাখবো প্রথমেই বহির্জাত প্রক্রিয়ার মধ্যে নদী, যেটা আমাদের সিলেবাসে আছে। নদী, আমরা নদী কাকে বলি অল্প বিস্তর সবাই জানি। কোনো উঁচু ভূভাগ থেকে নদীটা সৃষ্টি হবে এবং ভূমির ঢাল বরাবর এটার নদীটা সৃষ্টি হলো। এই নদীটা ভূমির ঢাল বরাবর প্রবাহিত হয়ে কোনো সাগর বা মহাসাগরে যখন পড়বে তখন তাকে আমরা বলবো নদী। অর্থাৎ এই একটাই নদী, এই নদীটা তোমরা কি দেখতে পাচ্ছ, এটাকে আমরা বলবো মূল নদী। কোনো উঁচু ভূভাগ থেকে সৃষ্টি হয়ে সাগর বা মহাসাগরে পড়েছে। আমরা আরও পড়েছি দুটো, যেটা আমাদের সিলেবাসে আছে, শাখা নদী এবং উপনদী কাকে বলে। এই মূল নদী থেকে যখন একটি নদী প্রবাহিত হয়ে বা বেরিয়ে এসে অন্য একটি কোনো সাগর বা জলাশয়ে পড়ে তখন তাকে আমরা বলবো শাখা নদী। তাহলে শাখা নদী কোনটা, মূল নদী থেকে কিন্তু বেরোবে, এর ডিরেকশানটা কোন দিকে হবে, সাগর বা জলাশয়। মূল নদী থেকে যে নদী বেরিয়ে যাবে সেটাকে আমরা বলবো শাখা নদী। আর অন্যান্য অনেক নদী বা একটা নদী এসে যখন একটা প্রধান নদীর সঙ্গে এসে মেশে, এর ডিরেকশানটা হচ্ছে কোথায়, অন্যান্য জায়গা থেকে সৃষ্ট নদী প্রধান নদীর সঙ্গে এসে মেশে, তখন তাকে আমরা বলবো উপনদী। এই শাখা নদী এবং উপনদীর এই আলাদা আলাদা বৈশিষ্ট্য তোমরা এখান থেকে পেয়ে যাবে। এরপরে আমরা জানবো হচ্ছে জলবিভাজিকা। আমরা পড়ব জলবিভাজিকা হচ্ছে সেটাই যে কোনো একটা অঞ্চলে উঁচু ভূভাগের কারণে অনেকগুলো নদী যখন আলাদা আলাদা দিকে প্রবাহিত হয়, একটা উঁচু ভূভাগ, সেই ভূভাগের কারণে এই মেন নদীটার জলটা প্রবাহিত হতে পারছে না, তার ফলে কি করছে, এই মেন নদীর জলগুলো বিভিন্ন দিকে ভাগ হয়ে যাচ্ছে। এই যে অংশটা, এই যে ভাগ হয়ে যাওয়া অংশটা, এটাকে আমরা বলবো জলবিভাজিকা। তাহলে আমরা এই অংশটাকে বলবো জলবিভাজিকা। তোমরা আগেই জেনেছো যে এই যদি সাগর হয়, এই সাগরের যে অংশটাতে এই প্রধান নদীটা এসে মিশছে সেই অংশটাকে আমরা বলবো মোহনা অংশ। কি বলবো আমরা, মোহনা অংশ। আর এখানটা যেখানটা সৃষ্টি হচ্ছে সেখানটাকে আমরা বলবো উৎস অঞ্চল। আমরা এই অংশটাকে বলবো উৎস অঞ্চল। এই হচ্ছে নদী সম্পর্কিত যাবতীয় কনসেপ্ট এখান থেকে পাওয়া গেছে। আর একটা বলবো নদী অববাহিকা কাকে বলে। এই যে একটা ছবিটা দেখতে পাচ্ছ, উঁচু ভূভাগ, এই উঁচু ভূভাগ থেকে নদী তো এসে মিশছে সাগর বা মহাসাগরে, তার সঙ্গে আছে শাখা নদী এবং উপনদী। এই সমগ্র অংশটা, অর্থাৎ নদী যেখান থেকে সৃষ্টি হয়েছে এখান থেকে তার উপনদী সমগ্র এবং শাখা নদী সহ এই যে অংশটা যে মিশছে, এটা হচ্ছে
নদী অববাহিকা, কারণ এই অঞ্চলের জল এখানে এসে মিশছে মূল নদীর সাথে, শাখা নদীর জল এখান দিয়ে বেরিয়ে যাচ্ছে এবং মূল নদীর তো জল আছেই। সুতরাং এই উপনদী, শাখা নদী এবং মূল নদীর যে অংশের মধ্য দিয়ে প্রবাহিত হয় এই বিস্তীর্ণ অংশটাকে আমরা বলবো নদী অববাহিকা। তাহলে নদী সম্পর্কিত এই কনসেপ্টটা তোমাদের আশা করি ক্লিয়ার হয়েছে। নদী সম্পর্কিত আর বিশেষ কোনো কোশ্চেন এখান থেকে আসে না। তোমাদের এই চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করবে এবং লাইক করবে পরবর্তী চ্যাপ্টারের বোঝানোর জন্য এবং কোশ্চেনগুলো পাওয়ার জন্য। এরপর আমরা আসবো জলচক্র। জলচক্র এর ইংরেজি আমরা কি জানি? হাইড্রোলজিক্যাল সাইকেল। হাইড্রোলজিক্যাল সাইকেল, হাইড্রোলজিক্যাল সাইকেল বা জলচক্র কাকে বলে? জলচক্র একটা জানো তো চক্র, চক্র মানে কি একটা গোলাকার প্রসেস। এই গোলাকার প্রসেসটা আমরা কিভাবে পড়ব? ধরা যাক এটা হচ্ছে একটা ভূভাগ বা ভূমিরূপ, আমি এখানে বলে দিচ্ছি ভূমিরূপ। এখানটা হচ্ছে নদী বা সাগর। সূর্যের তাপে, অর্থাৎ কি আমি সংজ্ঞাটা এখানে বলে দিচ্ছি, সূর্যের তাপে এখানে জল বাষ্প হলো। সূর্যের তাপে জল কি হয়? গরম হয়, গরম হলে কি হয়? বাষ্প হলো। সূর্যের তাপে জল বাষ্প হলো, এই বাষ্প হয়ে উপরে উঠে যায়। উপরে উঠে গিয়ে এখানে কি করে? মেঘে পরিণত হয়। সূর্যের তাপে জল সাগর, মহাসাগর বা জলাশয়, জল উষ্ণ হলো, উষ্ণ হয়ে বাষ্প হলো, বাষ্প হয়ে মেঘে পরিণত হলো, মেঘ থেকে বৃষ্টি হলো। সেই বৃষ্টি মাধ্যাকর্ষণ শক্তির টানে, অর্থাৎ ভূপৃষ্ঠে মাধ্যাকর্ষণ শক্তির টানে ভূপৃষ্ঠে পড়ছে এবং এই যে বৃষ্টির জলটা ভূপৃষ্ঠে পড়লো সেটা ভূমির ঢাল বরাবর প্রবাহিত হয়। অর্থাৎ ভূমির ঢাল বরাবর কোনোটা একটু এদিকে সাগরের দিকে এলো বা কোনো অংশ এদিকটা চলে গেল, এটা হচ্ছে ভূপৃষ্ঠ প্রবাহ। এই অংশটা কি আমরা কি বলবো? ভূপৃষ্ঠ প্রবাহ। তাহলে হচ্ছে এটা কি? এই যে নদীর জল প্রথমে বাষ্প হলো, বাষ্প হয়ে মেঘ হলো, মেঘ থেকে বৃষ্টি, সেই বৃষ্টি মাধ্যাকর্ষণ শক্তির টানে ভূপৃষ্ঠে পড়ছে এবং সেই ভূপৃষ্ঠের ঢাল বরাবর, যেটা প্রথমে ভূপৃষ্ঠ প্রবাহ হলো, সেই ভূপৃষ্ঠ বরাবর বা ভূপৃষ্ঠ প্রবাহ হয়ে সেটা কিছুটা অংশ সাগর, কিছুটা অংশ মাটির নিচে লিচিং হয়, অর্থাৎ মাটির নিচে কিছুটা প্রবেশ করে নেয়। এই যে একটা চক্রাকার যে প্রসেস, তাহলে আবার এই জল থেকে শুরু হয়ে এই ভূপৃষ্ঠ প্রবাহের মাধ্যমে আবার এই সেই জলাশয় ফিরে এলো। এইটাকে আমরা তাহলে পুরো যে চক্রাকার প্রসেস আমরা এটাকে বলবো হাইড্রোলজিক্যাল সাইকেল। দেখো সত্যি করেই এটা তাই হয়েছে, চক্রাকার প্রসেস। আমি যদি এখানে বলা হচ্ছে জলাশয়, জলাশয় থেকে প্রথমে কি হলো? জলটা বাষ্প হলো, জলটা বাষ্প হলো, বাষ্প হয়ে কী হয়? মেঘ হলো, মেঘ হয়ে কী হবে? বৃষ্টি হবে, বৃষ্টি হয়ে কী হবে? আবার সেটা জলাশয়ে পড়ে। দেখো এটা কি হলো? হাইড্রোলজিক্যাল সাইকেল হলো না? এটা তো হলো জলচক্র, এটা হচ্ছে জলচক্র। আমরা পরীক্ষাতে কিন্তু এই ডায়াগ্রামটা আঁকতে পারি। ভূগোলের ভাষায় এটাকে আমরা চিত্র বলবো না, আমরা এখানে লিখে দেবো ডায়াগ্রাম, জলচক্র বলে এরকম দাগ টেনে দেবো। এটা আমাদের পরীক্ষার ফিগার, এটাও তোমরা কেউ করতে পারো, এটাও করতে পারো। এবার আমরা জলচক্রর কনসেপ্টটা বোঝা গেল, তারপর আমরা বলবো নদী। এবার আমরা আমাদের যেটা পড়তে হবে সেটা হচ্ছে নদীর সম্পর্কিত যে ধারণা, সেই নদী সম্পর্কিত যে ধারণা, সেই নদীর সম্পর্কে আমরা বলবো যে কোনো একটা উঁচু ভূমিভাগ, এই উঁচু ভূমিভাগ থেকে এটা সাগর, এই যে উঁচু ভূভাগ, নদী তো উঁচু ভূভাগের সৃষ্টি হলো, ভূভাগের সৃষ্টি এই অংশটা পর্যন্ত হচ্ছে উচ্চ অংশ, তারপর এখানটা হচ্ছে মালভূমি অংশ পড়ে, তারপরে এখানটা হচ্ছে সমভূমি অংশ পড়ে। তাহলে নদীর বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের কার্যকলাপগুলো দেখা যায়। এই যে উচ্চ প্রবাহ, এখানটা কি? নদীর উচ্চ প্রবাহ। উচ্চ প্রবাহতে নদীর কি কাজ হয়? ক্ষয় কাজ হয়। উচ্চ প্রবাহে নদীর ক্ষয় কাজ হয়। মালভূমি প্রবাহ অর্থাৎ মধ্য প্রবাহ,
মধ্যপ্রবাহে কি হয়? ক্ষয় কাজ হয় আর বহন কাজ হয়। বহন কাজ হয়, এটা কি? মধ্যপ্রবাহ। আর এটা হচ্ছে নিম্ন প্রবাহ, যেটা হচ্ছে সমভূমি অঞ্চল, তাহলে নিম্ন প্রবাহ। নিম্ন প্রবাহ হলো সেখানটাতে, নিম্ন প্রবাহ যেটা হয় সেখানটাতে হবে হচ্ছে সঞ্চয় কাজ ও বহন কাজ। তাহলে আমরা নদীর তিনটে কাজ দেখতে পাবো। একটা হচ্ছে ক্ষয় কাজ, ক্ষয় কাজটা আমরা কোথায় দেখতে পাবো? উচ্চ প্রবাহ অর্থাৎ পার্বত্য অঞ্চলে। দ্বিতীয় কাজ হচ্ছে ক্ষয় কাজ বহন কাজ, সেটা আমরা কোথায় দেখতে পাবো? মধ্যপ্রবাহ। মধ্যপ্রবাহ মানে হচ্ছে মালভূমিময় অঞ্চলে। এবং তৃতীয় যেটা দেখতে পাবো সেটা হচ্ছে সঞ্চয় কাজ এবং বহন কাজ, সেটা কোথায়? নিম্ন প্রবাহ অর্থাৎ সমভূমি অঞ্চল, মানে সাগর মহাসাগরের পড়ার আগের মুহূর্ত যেটা হবে সেটা হচ্ছে নদীর সঞ্চয় কার্য। তাহলে আমরা বললাম যে নদীর তিনটি কাজ। প্রথমে আমরা বলবো নদীর ক্ষয় কাজ। নদীর ক্ষয় কাজ কোথায় দেখতে পাওয়া যাবে? পার্বত্য প্রবাহে দেখতে পাওয়া যাবে। কারণ পার্বত্য প্রবাহে তোমরা তো জানো যে ভূমির ঢাল অনেক বেশি থাকে, সে কারণে নদীর ক্ষয় কাজ এখানটা হবে। যেমন পার্বত্য প্রবাহ ধরা যাক এরকম, এই যে পার্বত্য প্রবাহ, এই সময় বিভিন্ন ধরনের শিলা রয়েছে, অর্থাৎ কোথাও ক্রমান্বয়িকভাবে অবস্থান করে, কোথাও কোমল শিলা, কোমল অর্থাৎ কি? নরম। আবার কোথাও থাকে কঠিন শিলা, অর্থাৎ কি? কোমল শিলা এবং কঠিন শিলা এটা পর্যায়ক্রমিকভাবে অবস্থান করে। এর উপর দিয়ে এবার নদী প্রবাহিত হয়। তাহলে আমাদের মাথায় রাখতে হবে যে কোমল শিলা তো নরম হয়, কঠিন শিলা কঠিন হয়। তাহলে এই যে নদীটা প্রবাহিত হচ্ছে, এই কোমল শিলাকে কী করে? ক্ষয়প্রাপ্ত করে। অর্থাৎ ক্ষয়প্রাপ্ত করে কি হয়? একটুখানি এরকম দ্বারা এগুলো ক্ষয় হয়ে এরকম চলে আসে, এবং কঠিন শিলাটা অনেকটা উঁচু হয়ে থাকে। এইভাবে ধাপ বরাবর এখানে সৃষ্টি হয়। এইভাবে যদি পর্যায়ক্রমিকভাবে কাজগুলো করে নদীর ক্ষয় কার্য, যেটা হচ্ছে পার্বত্য প্রবাহে করে, সেখানে এইভাবে যদি ভূমিভাগ থাকে, এইভাবে একটা ভূমিভাগ আছে, এর মধ্যে দিয়ে নদী প্রবাহিত হচ্ছে। নদী প্রবাহিত হতে হতে যদি এই অংশটা, অর্থাৎ কি? নদীর যদি এই অংশটা নরম শিলা থাকে, বাকিটা হচ্ছে এগুলো কি আমরা বলবো? কঠিন শিলা থাকছে। এগুলো কি? কঠিন শিলা থাকছে। এই অংশটা, কিছুটা অংশ এরকম দ্বারা যদি নরম শিলা হয়ে যায়, এখানটা যদি নরম শিলা থাকে, এইটুখানি যদি নরম শিলা থাকে, তখন কি করে? নদী এইখান দিয়ে জলটা প্রবাহ করতে থাকে, এবং এই জলের প্রবাহের এই কার্যের ফলে ক্ষয় কার্য হয়, নদীর ক্ষয় কাজ হয়। এই জায়গাটাতে ক্ষয় কাজ করতে করতে নিচের দিকে নদী প্রবাহিত হয়। তাহলে হয় কি? ইংরেজি আই অক্ষরের মতো দেখতে হয়। তখন তাকে আমরা বলবো আয় আকৃতির উপত্যকা। নদী যখন কোমল শিলাকে ক্ষয়প্রাপ্ত করে নিচের দিকে নেমে আসে এবং সেটা ইংরেজি অক্ষর আয়ের মতো দেখতে হয়, তখন তাকে বলবো আয় আকৃতির উপত্যকা। সিমিলারলি যদি নদীর কার্যটা এইভাবে হয়, অর্থাৎ ভি আকৃতির উপত্যকা যদি হয়, এইভাবে যদি নদী প্রবাহিত হয়ে যদি নদীর জলপ্রবাহের ফলে ভি আকৃতির ক্ষয় যদি হয়, তাহলে তখন আমরা সেটাকে বলবো ইংরাজি ভি আকৃতির উপত্যকা। তাহলে প্রথম হচ্ছে নদীর ক্ষয়কার্যের আমরা প্রথমে জানলাম যে আয় আকৃতির উপত্যকা এবং ভি আকৃতির উপত্যকা। এরপর আমরা জানবো গিরিখাত ও ক্যানিয়ন কি। গিরিখাত আর এখানে বলছি ক্যানিয়ন। আমরা এখানে বললাম এক নম্বর হচ্ছে আয় আকৃতির উপত্যকা। তোমরা যদি বড় কোশ্চেনে পড়ে যে নদীর ক্ষয়কার্যের ফলে গঠিত ভূমিরূপগুলো কী কী, তাহলে তোমরা প্রথমেই বলবে আয় আকৃতির উপত্যকা ও ভি আকৃতির উপত্যকা। এটার সঙ্গে প্লাস এটাকে তোমরা জুড়ে দেবে, অর্থাৎ আয় আকৃতির উপত্যকা এবং ভি আকৃতির উপত্যকা। 2 নম্বর তোমরা বলবে, তোমরা 2 নম্বর এখানে বলবে গিরিখাত এবং ক্যানিয়ন, এই দুটোকে জিনিসটাকে তোমরা এক করে দেবে। তাহলে 2 নম্বর পয়েন্ট আমরা তাহলে বলবো গিরিখাত ক্যানিয়ন। গিরিখাত পার্বত্য অঞ্চলেই প্রবাহিত হয়। পার্বত্য অঞ্চলে যে নদীতে জলপ্রবাহ থাকে সেটা যখন সৃষ্টি হয় তখন সেটা হচ্ছে গিরিখাত। অর্থাৎ কি? গিরিখাত হচ্ছে গভীর এবং সংকীর্ণ নদী উপত্যকা। গভীর এবং সংকীর্ণ নদী উপত্যকা হচ্ছে গিরিখাত। গভীর এবং সংকীর্ণ গিরিখাত।
কোথায় প্রবাহিত হবে? পার্বত্য অঞ্চলে। আর ক্যানিয়ন কি, আমরা ক্যানিয়ন কাকে বলবো? সেটা হচ্ছে শুষ্ক গিরিখাত। এটা কিন্তু জলপ্রবাহ থাকবে, কিন্তু ক্যানিয়ন হচ্ছে শুষ্ক জলপ্রবাহ বা গিরিখাত। অর্থাৎ কি, গভীর এবং সংকীর্ণ গিরিখাত যেটা জলপ্রবাহ থাকবে সেটা হচ্ছে গিরিখাত। আর হচ্ছে ক্যানিয়ন হচ্ছে শুষ্ক জলপ্রবাহ, যেখানে কোনো প্রকার জলপ্রবাহ থাকবে না, অর্থাৎ এই অংশটি শুকিয়ে গেছে, জলের অভাবে শুকিয়ে গেছে, সেটা হচ্ছে ক্যানিয়ন। আমরা গিরিখাতের তাহলে আর একটা, এটা আমরা এর ডেফিনেশনটা পেলাম কাকে বলে। যদি আমাদের পার্থক্য করতে দেয় তাহলে আমরা পার্থক্যটা নিশ্চিত এইভাবেই করতে পারবো যে 1 নম্বর, গভীর এবং সংকীর্ণ জলপূর্ণ গিরিখাতকে আমরা বলবো গিরিখাত। শুষ্ক জলপ্রবাহ সেটা হচ্ছে গিরিখাত 1। আর গিরিখাত কোথায় দেখতে পাওয়া যায়? জলপূর্ণ অঞ্চলে গিরিখাত দেখতে পাওয়া যায়। আর এটা কোথায় দেখতে পাওয়া যাবে? শুষ্ক অঞ্চলে, অর্থাৎ শুষ্ক অঞ্চল কোথায়? মরু অঞ্চলে দেখতে পাওয়া যায়। তাহলে এই যে পার্থক্য, গিরিখাত জলপূর্ণ অঞ্চল বা আর্দ্র অঞ্চলে দেখতে পাওয়া যাবে, বৃষ্টিবহুল অঞ্চলে দেখতে পাওয়া যাবে, এবং শুষ্ক বৃষ্টিহীন অর্থাৎ মরু অঞ্চলে যেখানে বা মরুপ্রায় অঞ্চলে সেটা হচ্ছে এই ক্যানিয়ন দেখতে পাওয়া যাবে। আশা করি তোমরা বুঝতে পারছো। আমি নদীর ক্ষয়কার্যটাই পড়াচ্ছি পার্বত্য প্রবাহে। এরপর আমরা যেটা পড়ব সেটা হচ্ছে আমরা 3 নম্বর যে পয়েন্ট সেটা হচ্ছে জলপ্রপাতটা আমরা পড়ব। এই জলপ্রপাত কি? পার্বত্য অঞ্চলে আমি আগেই বলেছি যে কোথাও কঠিন শিলা কোথাও কোমল শিলা এই সমন্বয়ে গঠিত হয়। ধরা যাক এই ভূমিরূপটা কঠিন শিলা, এই ভূমিরূপটা কোমল শিলা হতেই পারে, তারপর কোমল শিলা বা কঠিন শিলা, আবার এখানটা হচ্ছে কোমল শিলা হতেই পারে। এর উপর দিয়ে নদীগুলো প্রবাহিত হচ্ছে, কোথা দিয়ে? পার্বত্য অঞ্চলের মধ্য দিয়ে নদীর স্রোত বা নদীর জলধারা প্রবাহিত হচ্ছে। তাহলে তোমরা বলো, কঠিন শিলা যদি নরম হয় তাহলে নরম হলে এই জলপ্রবাহের কারণে তো এই অংশটা বেশি ক্ষয়প্রাপ্ত পাবে। এই ক্ষয়প্রাপ্ত পেলে কি হবে? ধরা গেল এখান পর্যন্ত ক্ষয়প্রাপ্ত হয়ে ভূমিরূপটা ছোট হয়ে গেল, তাহলে কি হলো? এতটুকু চলে এলো। কারণ এই যে বললাম কোমল শিলা থাকলে কি হবে? ক্ষয়প্রাপ্ত হয়ে গেল। এখানে কোমল শিলা হলো, তাহলে এখানটাও ধরো ক্ষয় হলো। কিন্তু এরপরে ধরো কঠিন শিলা আছে, বা এভাবে যদি পর্যায়ক্রমে মানে একবার কঠিন একবার কোমল এইভাবে যদি অংশটা থাকে, তাহলে এই জলপ্রবাহ কোমল শিলাকে বেশি ক্ষয় করবে, কঠিন শিলাটা বেড়ে থাকবে। এর ফলে যে অংশটা জলপ্রবাহটা যে সজোরে নিচে যখন পড়বে, এই অংশটা যে কোমল শিলাটা বেশি ক্ষয়প্রাপ্ত পায় এবং কঠিন শিলাটা উঁচু হয়ে অবস্থান করে, সেখান থেকে উচ্চ ভূমিভাগ থেকে বা পার্বত্য প্রবাহ থেকে জল যখন সজোরে নিচে পড়বে, অর্থাৎ এখানটাতে এরপর এখানে প্রবাহ হতেই পারে কোনো সাগর বা মহাসাগরে, পরবর্তী ক্ষেত্রে নদীর জলপ্রবাহ হিসেবে আসতে পারে। কিন্তু যখন উঁচু ভূভাগ থেকে এই নদীর জল সজোরে নিচে এসে পড়ে তখন তাকে আমরা বলবো জলপ্রপাত। আশা করি জলপ্রপাত তোমরা বুঝতে পেরেছো। এই জলপ্রপাত পড়বার পর দেখা যায় এই অংশে কিছু কিছু ছোট ছোট গর্ত সৃষ্টি হয়, কারণ এর যে প্রবাহিত হলো এর ফলে তো অনেক কিছু ক্ষয় করেছে, তো ক্ষয় করার ফলে বাহিত নুড়ি কাঁকড় বালি এগুলো নিয়ে এসছে, এর আঘাতে এই অংশে দেখা যাবে কিছু কিছু গর্তের সৃষ্টি হয়েছে। এই অংশটা কিছু কিছু গর্ত সৃষ্টি হতে পারে, সেই অংশটাকে আমরা বলবো কি? প্রপাতকূপ। কারণ দেখো তোমরা দেখো, জলপ্রপাতের দ্বারাই তো এই প্রপাতকূপটার সৃষ্টি হবে, কারণ এই জলপ্রপাতের ফলে যে বাহিত পদার্থ, সেই বাহিত পদার্থের ফলে এই অংশটাতে একটা গর্তের সৃষ্টি হয়েছে, এটা হচ্ছে জলপ্রবাহ। তাহলে আমরা যে মেন যে ইম্পর্টেন্ট তিনটা আমরা জানলাম, সেটা নদীর ক্ষয়কার্যের ফলে যে আমরা ভূমিরূপ যে জানি, সেই ভূমিরূপ সম্পর্কে আমরা জানলাম। সেটা প্রথমে আমরা বলেছিলাম যে আয়াকৃতির উপত্যকা
ভি আকৃতির উপত্যকা, গিরিখাত, ক্যানিয়ন এবং জলপ্রপাত, এইগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ, তোমরা এগুলো করবে। আর আমরা এখানে বললাম প্রপাতকূপ, তাহলে 4 নম্বর আমাদের প্রপাতকূপ আমরা জেনে গেলাম। তারপর হচ্ছে মন্থকূপ। কোথায় কিসের ফলে সৃষ্টি হয়? নদীর ক্ষয়কার্যের ফলে সৃষ্টি হয় মন্থকূপ। এই মন্থকূপটা কি পার্বত্য গতিতে লম্ফদান মানে লাফিয়ে লাফিয়ে আসে। ভূমিভাগটা কোথাও কোমল কোথাও কঠিন, এই কারণে কি করে ভূমিভাগের জলভাগটা সেটা হচ্ছে লাফিয়ে লাফিয়ে আসে। এই লাফিয়ে লাফিয়ে এসে নদী খাতে একটা কেটলির মতো আকারের সৃষ্টি করে, অর্থাৎ কেমন এরকম দ্বারা ভূমিরূপটার সৃষ্টি করে। এই যে মন্থকূপ, এই যে কূপটা তোমরা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে মন্থকূপ। এই মন্থকূপ হচ্ছে কি, এই গর্তগুলো কি করে সৃষ্টি হবে? কারণ এখানটা হচ্ছে হয় নরম বা কোমল শিলা ছিল, সেখানটা বেশি ক্ষয়প্রাপ্ত পেয়েছে, এইগুলো এই জন্য এই কূপগুলোর সৃষ্টি হয়েছে। এটাকে আমরা বলবো মন্থকূপ প্রক্রিয়া। এটা পার্বত্য গতিতে লম্ফদান প্রক্রিয়ায় কেটলির মতো সৃষ্টি হয়। আর এই অংশটা যে গর্ত সৃষ্টি হয়ে যায় সেই অংশটাকে আমরা বলবো মন্থকূপ। আমরা আজকে নদীর ক্ষয়কাজ সম্পর্কে জানলাম 5টা পয়েন্ট। যদি বড় কোশ্চেন যদি আসে তাহলে বড় কোশ্চেনে তোমরা এই 5টাই তোমরা পেয়ে যাবে। আর এখান থেকে বড় কোশ্চেনের জন্য তোমরা মোস্টলি ওটা প্রিপারেশনটা নিতেই পারবে। আমরা আজকে ক্ষয়কার্য সম্পর্কে জানলাম। পরের ক্লাসে আমরা নদীর বহন কাজ এবং সঞ্চয় কাজ সম্পর্কে আলোচনা করব। তোমাদের এই জিওগ্রাফি গাইডার যদি ভালো লাগে তাহলে তোমরা অবশ্যই এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে এবং লাইক করবে। আর যদি তোমাদের এই বিষয়ে কোনো প্রশ্ন থাকে তাহলে তোমরা নিশ্চয়ই কমেন্ট বক্সে আমাদেরকে জানাবে। আমরা আরও তোমাদের এই অ্যান্সারগুলো দিতে পারবো এবং অ্যান্সারগুলো আরও সুন্দরভাবে পরের ক্লাসে বুঝিয়ে দিতে আমরা এই জিওগ্রাফি গাইডার থেকে সমর্থ হব। পরবর্তী ক্ষেত্রে আমরা নদীর ক্ষয়কার্য আজকে আমরা পড়েছি, পরবর্তী ক্ষেত্রে পরের ক্লাসে আমরা নদীর বহন কাজ এবং সঞ্চয় কাজটা আমরা শেখাবো।